আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রবার্ট ফ্রস্টের একটা কবিতা, স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। এটা ফ্রস্টের খুব ফেমাস একটা কবিতা, কারণ এই কবিতাটার মধ্যে আমরা একটা ডিপ ইনসাইট খুঁজে পাই। তো ফ্রস্টকে নিয়ে বলতে গেলে, ফ্রস্ট হচ্ছে আমেরিকান একজন পোয়েট, এবং আমেরিকান লিটারেচারে থেকে তিনি বিলং করেন। তো তার অনেকগুলো কবিতার মধ্যে স্টপিং বাই দ্য উডস অন এ স্নোই ইভিনিং, এটা খুব শর্ট পোয়েম, কিন্তু এর অনেকগুলো মিনিং এর লেয়ার আমরা মোটামুটি দেখতে পাবো। কেননা এই কবিতাটা শুরু থেকে যতটা সুন্দরভাবে গেছে, ঠিক শেষে গিয়ে আমরা দেখতে পাবো শেষের দুটো লাইন আমাদেরকে অনেকখানি কনফিউশনের মধ্যে ফেলে দেয় যে আলটিমেটলি তাহলে পোয়েট এখানে কি বলতে চেয়েছেন। তো এবারে আমরা কবিতাটার একেবারে অ্যানালাইসিসে চলে যাব। প্রথমে খুব সুন্দরভাবে তিনি বলছেন যে, হুজ উডস দিজ আর আই থিঙ্ক আই নো, হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো, হি উইল নট সি মি স্টপিং হেয়ার টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো। তাহলে তিনি বলছেন, হঠাৎ করেই কবিতাটা একটা জায়গা থেকে শুরু হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা ট্রাভেলার। আমি যদি সেটা পোয়েটকেই ধরে নিই, তাহলে তিনি একটা উডস অর্থাৎ জঙ্গলের মধ্যে গেছেন, এবং সেখানে গিয়ে তিনি বলছেন যে প্রবাবলি আই নো হুজ উড ইজ দিস, এই জঙ্গলটা কার সেটা হয়তো তিনি জানেন, হয়তো সে পাশের কোনো একটা গ্রামেই বাস করছে। হি উইল নট সি মি স্টপিং হেয়ার, সে হয়তো কখনোই দেখবে না যে আমি এখানে এসেছিলাম, বা আমি এখানে এসে কিছুক্ষণ সময় কাটিয়েছি, কিছুক্ষণ দাঁড়িয়েছি এখানে, সেটা সে হয়তো দেখবে না। আর এই জঙ্গলটা সম্পূর্ণরূপে বরফে ঢাকা রয়েছে। পরের স্ট্যান্জাতে গিয়ে তিনি বলছেন, মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুইয়ার টু স্টপ উইথাউট এ ফার্ম হাউস নিয়ার, বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। তাহলে কি বলছেন না, যে ট্রাভেলারের কথা আমরা বলছি, বা যদি পোয়েটকেই আমরা সেই ট্রাভেলার ধরে নিই, তাহলে তিনি একটা হর্স ক্যারি করছেন, অর্থাৎ মিনস অফ ট্রান্সপোর্ট হিসেবে, এবং সেই হর্সটা খুব স্ট্রেঞ্জ লাগছে তার। কি জন্য না, সে ভাবছে যে এখানে তো কোনো ফার্ম হাউস নেই, তো তাহলে কেন আমার মাস্টার এখানে আমাকে দাঁড় করালেন। তো সেই ফ্রোজেন লেক যেখানে রয়েছে, একটা জঙ্গল রয়েছে, সেখানে কেন দাঁড় করালেন। আর তিনি বলছেন ইট ইজ দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। তো এই ডার্ক শব্দটা আমরা এই কবিতার মধ্যে বারবার ঘুরে ফিরে আসতে দেখব, এবং ডার্ক এখানে খুব সিম্বলিক একটা মিনিং বিয়ার করছে, তো সেটা আমরা দেখব। এর পরের স্ট্যান্জাতে গিয়ে তিনি বলছেন, হি গিভস হিজ হার্নেস বেলস আ সেক টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, দে দ্য অনলি আদার সাউন্ড ইজ দ্য সুইপ অফ ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক। তাহলে বলছে, হি বলতে এখানে অ্যাকচুয়ালি ওই ঘোড়াটির কথা বলা হয়েছে। সেই ঘোড়াটি এতটাই অবাক হয়েছে যে সে ভাবছে প্রবাবলি দিস ইজ সাম কাইন্ড অফ মিস্টেক অফ হিজ মাস্টার, যে তার প্রভু হয়তো ভুল করে এখানে দাঁড়িয়ে পড়েছেন। তো তার প্রভুকে সে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে যে আহ, এই জায়গাটা তাদের থামার জায়গা নয়। তাই জন্য সে তার যে হার্নেস, হার্নেস ইজ ওয়ান কাইন্ড অফ বেল্ট, যেটা সাধারণত মানুষও পরে, ঘোড়াকেও পরানো হয়। মানুষ যখন ক্লাইম্বিং এর ক্ষেত্রে হার্নেস ইউজ করে, আর ঘোড়াদের ক্ষেত্রে ঘোড়াকে বেঁধে রাখার জন্য এটা ইউজ করতে হয়। তো সেখানে কিছু বেল্টস লাগানো আছে। সো ঘোড়াটা কি করছে, ওই বেলগুলোকে একটু নাড়িয়ে শব্দ করার চেষ্টা করছে, টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, মানে সে তার প্রভুকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে যে কোথাও ভুল হচ্ছে, এটা তাদের গন্তব্য নয়। দ্য অনলি আদার সাউন্ড ইজ দ্য সুইপ অফ ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক, অ্যান্ড দ্য প্লেস ইজ ফুল অফ সাইলেন্স। জায়গাটাতে আমরা দেখবো যে একেবারে খুব একটা নিস্তব্ধতা কাজ করছে। শুধু কিসের সাউন্ডটা পাওয়া যাচ্ছে না, সুইপ অফ ইজি উইন্ড, এই যে বাতাস বয়ে চলেছে, সেই বাতাসের বয়ে চলার শুধুমাত্র আমরা শব্দ শুনতে পাচ্ছি। অ্যান্ড ডাউনি ফ্লেক,
ডাউনি ফ্লেক মিনস, উনি আগেই বলেছেন যে দ্য উড ইজ অ্যাকচুয়ালি কভার বাই স্নো, সো ইট ইজ আ ভেরি স্নোই ইভিনিং। তো সেই সন্ধ্যায় যে ছোট ছোট বরফগুলো আকাশ থেকে পড়ছে, যেগুলো বরফাবৃত জায়গা, সেই জায়গায় আমরা এটা খুব দেখতে পাই, যে খুব ছোট ছোট বরফগুলো বৃষ্টির মতো ওপর থেকে পড়ে, সেইটার কথা তিনি এখানে বলছেন, যে কেবলমাত্র ওই বরফগুলো পড়ার কিছু শব্দ শুনতে পাওয়া যাচ্ছিল। এবারে যে স্ট্যান্জাটায় আমরা আসবো, এটাই হচ্ছে পোয়েমের সবচেয়ে ভাইটাল স্ট্যান্জা, যেটার আমি বলেছি there are multiple layers of meaning of this stanza and people used to give their own meanings, এবং প্রত্যেকে নিজেদের একটা ইন্টারপ্রিটেশন দেন। এবং ফ্রস্ট কিন্তু যখন এই কবিতাটা লিখেছেন তখন কিন্তু তিনি কোনো এক্সপ্লেনেশন দেননি যে তিনি এই স্ট্যান্জাটার মাধ্যমে অ্যাকচুয়ালি কি মিন করতে চেয়েছেন, তাই জন্য প্রত্যেকের কাছে এই স্ট্যান্জাটার মিনিং আলাদা হয়ে যায়। কিন্তু this is the particular stanza that actually makes this poem very much attractive to the readers. এই স্ট্যান্জাটাতে এলেই শেষের লাইনগুলো খুব কনফিউজিং করে দেয় রিডার্সদেরকে, এবং যে কারণেই কিন্তু মানুষ এই কবিতাটাকে পড়তে ভালোবাসে, যে এত সুন্দর একটা কবিতা যেখানে একটা ন্যাচারাল ডেসক্রিপশন দিয়ে শুরু হয়েছে, তার শেষে হঠাৎ করে দুটো লাইন কিভাবে এরকম হয়ে যায়। তো আমরা দেখি তিনি কি বলতে চাইছেন। দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ। আমি আগেই বলেছিলাম যে ডার্ক, এই ডার্ক কথাটা বারবার তিনি রিপিট করেছেন, কি জন্য আমরা সেটা দেখব। বাট I have promised to keep and miles to go before I sleep and miles to go before I sleep. তাহলে তিনি বলছেন যে হ্যাঁ, জঙ্গলটা খুব ভালো, কেমন, তার সঙ্গে আবার কি ডার্ক অ্যান্ড ডিপ। ডার্ক অ্যাকচুয়ালি রেফার্স টু দ্য মিস্ট্রিজ। ওকে, জঙ্গলের মধ্যে অনেক ধরনের হয়তো মিস্ট্রি রয়েছে, এবং ডিপ একটা মানে জঙ্গলটা খুব ঘন। যদি আমরা খুব লিটারেলি এর মিনিংটাকে জানার চেষ্টা করি, তাহলে এর মানেটা এভাবেই দাঁড়ায়। বাট আই হ্যাভ প্রমিস টু কিপ, আর ওনার হয়তো কোনো কাজ রয়েছে, অর উনি কাউকে কোনো প্রমিস করেছেন। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অর্থাৎ তিনি রেস্ট চাইছেন, বাট হি হ্যাজ সো মেনি ডিউটিস টু কমপ্লিট, সো হি ক্যানট গো টু স্লিপ নাও। তিনি এটাই বলতে চাইছেন যদি লিটারাল ভাবে আমরা এর মানে করার চেষ্টা করি। কিন্তু এর পরেই চলে আসে এর অন্যান্য ধরনের অ্যানালাইসিসগুলো, যার মধ্যে খুব ইম্পর্টেন্ট ভাবে যেটা আমি বলবো যে এইখানে এই যে দ্য এন্টায়ার উড অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস হিউম্যান লাইফ, আর এই ডার্ক অ্যান্ড ডিপ এগুলো দ্য মিনিং অফ লাইফকে রিপ্রেজেন্ট করছে, যে লাইফ ইজ ফুল অফ মিস্ট্রিজ, লাইফ ইজ ফুল অফ ডেপথনেস। আর সেখানে তিনি কি করছেন না, আমার কিছু প্রমিস রয়েছে, অ্যান্ড তারপরেই যে তিনি বলছেন অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, তার মানে তিনি বলতে চাইছেন হিউম্যান ওয়ার্ল্ডের যত ধরনের তার অ্যাক্টিভিটি রয়েছে, সেই অ্যাক্টিভিটিগুলোকে তাকে কমপ্লিট করতে হবে। সো এভরি হিউম্যান বিইং হ্যাজ দেয়ার ডিউটি টু অ্যাকমপ্লিশ, অ্যান্ড হিয়ার দ্য পোয়েট ইজ নট অ্যান এক্সেপ্ট। বাট অ্যানাদার থিং, যদি আবার অন্যভাবেও আমরা দেখতে চাই, তাহলে হয়তো এই লাইনগুলোর এইভাবেও আমরা মানে করতে পারি যে তিনি হয়তো তার পোয়েটিক সেলফের ডেভেলপমেন্টের কথা বলছেন। কেননা আমরা ফ্রস্টের লাইফে আমরা দেখব, তার এন্টায়ার লাইফ জুড়ে যদি তার বায়োগ্রাফি কেউ পড়ে থাকে, তাহলে আমরা দেখব যে তিনি সব সময়ের জন্যই চেয়েছেন একজন ভালো কবি হতে। তো মাইলস টু গো বিফোর আই স্লিপ, এটা হয়তো তার সেই পোয়েটিক সেলফের ডেভেলপমেন্টের কথাও তিনি বলতে চেয়েছেন, যে আমাকে নিজের কাছে করা যে প্রমিস, সেই প্রমিসটাকে রাখতে হবে, এবং সেই প্রমিসটা রাখার জন্য আমাকে আরো বেশি ভালোভাবে নিজেকে উপস্থাপন করতে হবে। তো এত ধরনের মিনিং এই লাস্ট স্ট্যান্জাটার পাওয়া যায়। তো তার মধ্যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা আমরা আবার বলতে পারি যে হয়তো এখানে স্লিপ বলতে তিনি ডেথকে রিপ্রেজেন্ট করতে চেয়েছেন, যে তার একটা ডিজায়ার মৃত্যুর প্রতি, কিন্তু সেই মৃত্যুর শান্তি উপভোগ করার আগে তাকে তার সমস্ত রকমের হিউম্যান ডিউটিগুলোকে শেষ করে তারপরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন, এরকম ধরনের একটা মিনিংও পাওয়া যায়। আবার যদি ন্যাচারাল ওয়েতে আমরা দেখতে যাই, যদি আমরা খুব
একটা প্রাকৃতিক দিক দিয়ে দেখতে চাই, তাহলে দেখবো যে কেননা কবিতাটা আমরা দেখেছি শুরু হয়েছে খুব ন্যাচারাল একটা ডেসক্রিপশন দিয়ে, নেচারকে তিনি রিপ্রেজেন্ট করছেন এবং তিনি এই জঙ্গলের বিউটি দেখে খুব অভিভূত হয়েছেন। তো সেই জায়গায় আমরা যদি সেইভাবে এটাকে দেখতে চাই তাহলে হয়তো এর মানেটা এভাবেই দাঁড়ায় যে তিনি প্রকৃতির কোলে ফিরে আসতে চাইছেন, কিন্তু হিউম্যান ওয়ার্ল্ডের যত ধরনের এঙ্গেজমেন্টস রয়েছে যেগুলো মানুষকে প্রতিনিয়ত প্রকৃতির কোল থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, সে কারণে তিনিও প্রকৃতি থেকে দূরে সরে গেছেন। আর তাকে হিউম্যান ওয়ার্ল্ডের এই ব্যস্ততা প্রকৃতির কাছে ফিরে আসতে দিচ্ছে না, তাই জন্য সেই সমস্ত ব্যস্ততাকে কাটিয়ে তিনি আবার যেন প্রকৃতির কাছে ফিরে আসতে চাইছেন। তো যে কোনো ধরনের মিনিংয়ে এটাকে এক্সপ্লেন এইভাবে করা যায়। সো দিস ইজ আপ টু দ্য রিডার্স হাউ দে উইল ইন্টারপ্রিট দিস স্ট্যাঞ্জা।